অনেকে বাংলাদেশে মনে করেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন চিট ফান্ডের মালিক ছাড়া আর কিছু না। এই লোকটিকে আপনারা দেখুন, এই লোকটি একটা সময় মোস্ট ওয়ান্টেড ছিল। A former military officer accused of links to আল কায়দা। ভাবুন, আল কায়দার সঙ্গে যোগ রয়েছে, তাকে ক্ষমা প্রদর্শন করছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। যোগাযোগটা বুঝুন। আইএসআই প্রধান এসেছিলেন কেন পাকিস্তান থেকে ঢাকাতে? এই মুহূর্তে অর্থাৎ জামাতে ইসলামের মতো কট্টর ইসলামিক শক্তিকে প্রায় পুজো করছেন দিন রাত ডক্টর মোহাম্মদ ইউনূস। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কতটা ঘৃণ্য আচরণ করছেন সেখানকার সংখ্যালঘুদের সঙ্গে। আসলে যত সময় গড়াচ্ছে তত ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোশ খুলে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এতদিন ধরে লালন পালন করে তিনি এতদিন ধরে আসলে তিনি নিজেকে দেখাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন একজন শিক্ষাবিদ, শিক্ষিত মানুষ, পরিশীলিত পরিমিতিবোধ আছে তার, এবং তিনি বিভিন্ন সময় এটাই প্রতিভাত করতে চেয়েছেন তিনি একজন সৎ মানুষ। আসলে এই মানুষটার আপাত প্রাণ ভোলানো হাসির পেছনে রয়েছে নিষ্ঠুর ক্রূর হাসি, এবং তা এসে তার মৌলবাদী চিন্তা ভাবনা থেকে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যত সময় গড়াচ্ছে ততই বোঝা যাচ্ছেন তিনি আসলে একজন ভেগধারী মৌলবাদী। কেন বলছি কথা তাই ব্যাখ্যা করব। প্রথমেই বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকে বলছেন যে বিদেশ থেকে টাকা এনে জামাতে ইসলামী এবং পাকিস্তানের আইএসআই এর অঙ্গুলি হেলনে তিনি কিন্তু ক্ষমতায় বসেছেন। অর্থাৎ অধুনা সেনাবাহিনীর প্রধান অথবা বাংলাদেশের অনেকেই চাননি। তার কারণ অনেকে বাংলাদেশে মনে করেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন চিট ফান্ডের মালিক ছাড়া আর কিছু না। তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, যে কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল। তার কারণ তিনি গরিবের টাকা মেরেছেন। তিনি এখন মাসিয়া হয়ে এসে জুড়ে বসেছেন বাংলাদেশে। কিন্তু আসলে তার রূপটা কি? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর চাকর বাকর? আজকে এই বিষয়ে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। ভারতবর্ষের ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজ পরিবারের অন্যতম সদস্য এবং ত্রিপুরা মোথার যিনি এই মুহূর্তে পুরোধা পুরুষ, তিনি হচ্ছেন প্রদ্যুৎ কিশোর। এই প্রদ্যুৎ কিশোর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কয়েক সপ্তাহ আগে। স্টেটমেন্টস অফ বাংলাদেশি লিডার্স প্রুভ দে ওয়ান্ট টু এগেইন ডিস্টেবিলাইজ নর্থ ইস্ট। অর্থাৎ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ চাইছে তার যে এই মুহূর্তে স্থিতিশীলতা আছে সেটাকে যে করেই হোক নষ্ট করা। প্রদ্যুৎ কিশোর অলসো সেড সেন্টার হ্যাজ টু এনশিওর দ্যাট পাকিস্তান অ্যান্ড ইটস এজেন্সিজ, এখানে ইটস এজেন্সিজ মানে কাদের বলা হচ্ছে? আইএসআই cannot take advantage of the situation and create unrest in the region. অর্থাৎ ভারত সরকারের উচিত তীক্ষ্ণ নজর রাখা। তার কারণ আইএসআই এর অঙ্গুলি হেলনে বাংলাদেশ চাইবে উত্তর পূর্ব ভারতে অশান্তি নিয়ে আসতে। এবং আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়নায় অর্থাৎ চীনে কৌটো নাচাতে চলে গিয়েছিলেন, একদম পাক্কা সেলসম্যানের মতো কি বলেছিলেন নর্থ ইস্টে মানে উত্তর পূর্ব ভারতের স্টেটগুলো নাকি ল্যান্ডলকড এবং বঙ্গোপসাগর এবং সাগরের গার্ডিয়ান অর্থাৎ অভিভাবক নাকি তারা। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে সেইগুলোকে আসলে সেখানে অস্থিরতা নিয়ে আসাই তার একমাত্র লক্ষ্য। আসলে লক্ষ্যটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নয়, তার যে প্রভু যাদের বুট চাটে অর্থাৎ আইএসআই অর্থাৎ পাকিস্তানের সেই কুখ্যাত সংস্থা, আসলে প্রভু বলছে বলে চাকর বাকর হিসেবে বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা তাকে বলতে হচ্ছে, করতে হচ্ছে।
Tipra founder Pradyut Kishore Manikya Debbarman Friday said recent statements of Bangladeshi leaders, including Chief Advisor Muhammad Yunus, indicate that they want to again destabilize India's northeast. অর্থাৎ ত্রিপুরা মোথার যিনি পুরোধা পুরুষ প্রদ্যুৎ কিশোর তিনি পরিষ্কার বলছেন যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আসলে ডিস্টেবিলাইজ করে দিতে চান। He also said that center has to ensure that Pakistan and its agencies cannot take advantage of the situation and create unrest in the region. আসলে বাংলাদেশে যেহেতু আইএসআই তাদেরই আইএসআই এর একেবারে বলা যেতে পারে চাকর, তাকে যেহেতু বসানো হয়েছে সেই জন্য আইএসআই প্রভুর মতো তাকে বলবে এবং পাপেটের মতো অর্থাৎ কলের পুতুলের মতো তাকে সেই কাজগুলো করতে হবে, সেই কথাগুলো বলতে হবে এবং চীনে গিয়ে তিনি এই কাজটাই করে এসেছেন। Leaders and government of India should ensure that we stop elements who want to sponsor violence through ISI অর্থাৎ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই, দ্য ত্রিপুরা মোথা লিডার অ্যাডেড। খুব পরিষ্কারভাবে বলেছেন লিডার্স অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারত সরকার এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের তিনি একবার মনে করিয়ে দিয়েছেন যেটা নিশ্চিত করতে হবে যে উই স্টপ এলিমেন্টস হু ওয়ান্ট টু স্পন্সর ভায়োলেন্স থ্রু আইএসআই। আইএসআই মারফত যে স্পন্সরশিপটা চলছে অর্থাৎ এখানে অবশ্যই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলা হয়েছে, এটাকে বন্ধ করতে হবে, তা নাহলে সমূহ বিপদ। ভারত ভয় পায়নি, কিন্তু ধরুন আপনি আপনার ঘরে শুয়ে আছেন, হঠাৎ একটা ফড়িং ঢুকে গেল, একটা তো অস্থিরতা হবে। হ্যাঁ, এই ফড়িং তো আর মানুষকে কেউ বাঘ না, ফড়িং, কিন্তু এই ফড়িংটাকে আপনার ঘর থেকে তো বার করতে হবে, আর তা নাহলে তো সেই ফড়িংটাকে নিকেশ করতে হবে। এছাড়া আপনি রাত্রে তো শুতে পারবেন না, এটা কি আপনার পক্ষে সুবিধাজনক? সুতরাং পরিষ্কার বলছে যে এই ধরনের যে অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ চলছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এই হচ্ছে পাকিস্তানের প্রধান শাহবাজ শরীফ, আর এই হচ্ছেন বিগলিত মুখে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু চলে এসছে। যদিও পাকিস্তানটা চালায় আইএসআই, কিন্তু নামকো আসছে তো প্রভু যিনি রাষ্ট্রপ্রধান তিনি। হ্যাঁ, হাসিটা দেখুন, এই ছবিটা অনেক কিছু বলে দিচ্ছে। বিগলিত প্রভু চলে এসেছে, বিগলিত, তাই হাত মিলিয়েছে। প্রভুর সঙ্গে হাত মেলালে, চাকর যদি প্রভুর সঙ্গে হাত মেলায় তাহলে তো বিগলিত হবেই। সুতরাং মুক্তিযুদ্ধ 1971 সন, তার লড়াই, বাংলাদেশের 30 লক্ষ বেশি মানুষ তাদের জীবন তছনছ করে দেওয়া, সেই খুন, রক্তপাত, ধর্ষণ, মা বোনেদের সম্মান সব কিছু ভুলে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পৃথিবীর অন্যতম নির্লজ্জ নোবেল পুরস্কার বিজয়ী তিনি হাসছেন। বুঝতেই পাচ্ছেন এই ছবিটা অনেক কিছু বলে দিচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তায় আছে। বাড়িতে যদি রামু থাকে আর আশেপাশে যদি আরো অনেক রামু থাকে, তাহলে রামু প্রধান চাকর থাকবে নাকি? রামু চিন্তিত থাকে। এই চিন্তা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের। কেন? তার কারণ দেশের অর্থনীতি, সমাজনীতি এবং বাংলাদেশের সর্বোপরি মনে রাখবেন নজরুল থেকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে নজরুল এবং বাঙালি সংস্কৃতি, যার মধ্যে তো কোনো ধর্ম নেই, এই সংস্কৃতিতে পুষ্ট বাংলাদেশের মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। তাই তিনি চিন্তায় আছেন। আর চিন্তায় থাকলে কি করে? তিনি আইএসআই এর কাছে সলা পরামর্শ নিচ্ছেন যে কি করলে দেশবাসীর চিন্তা ঘুরিয়ে দেওয়া যায়। আর এখানেই আসছে জামাতে ইসলামী, এখানেই আসছে অন্যান্য সংস্থা, অর্থাৎ যারা এই মুহূর্তে যারা প্রবলভাবে হিন্দু বিদ্বেষী এবং কট্টর মৌলবাদী, ইসলামিক মৌলবাদী সংগঠন এবার তাদের দ্বারস্থ হয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো জানেন তিনি তো গিয়ে আর ভাঙাভাঙি করতে পারবেন না, মারামারি করতে পারবেন না। সুতরাং তার লোক দরকার, উন্মত্ত লোক দরকার, মৌলবাদী দরকার। এবার আসছি ডক্টর মোহাম্মদ ইউনুসের
মৌলবাদী যে চরিত্র সেই চরিত্র উদ্ঘাটন করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস যত সময় গড়াচ্ছে, অন্তত এই বছরে একের পর এক পর্দা সরে যাচ্ছে, তার মুখোশ খুলে পড়ছে। তিনি যে আদতে একজন মৌলবাদী কট্টরপন্থী সেটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। কেন এই কথাগুলো বলছি? তার কারণ যত সময় গড়াচ্ছে গোটা পৃথিবীতে আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড নিউজে উঠে আসছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে তার আসল স্বরূপটা। ইসলামিস্ট সার্চ ইন বাংলাদেশ, ISI backs radical revival under ইউনূস রেজিম। ইউনূসের সময় ISI ব্যাক র্যাডিক্যাল যে সমস্ত মৌলবাদী সংগঠন আছে তা ক্রমশ উত্থিত হচ্ছে। দ্য ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনূস প্রশাসন criticized internationally for reversing শেখ হাসিনা's secular policy, অর্থাৎ শেখ হাসিনার সময় যে একটা সেকুলার ধর্মনিরপেক্ষ যে সমস্ত নীতি ছিল তার থেকে খুব দ্রুত সরে আসছে এবং বাংলাদেশকে সরিয়ে আনছে ডক্টর মোহাম্মদ ইউনূস। has lifted bans on extremist organization like Jamaat-e-Islami, a group of notorious orchestrating violence against minorities and secular opponents. মনে রাখতে হবে এই জামাতে ইসলামীকে, তাদের মৌলবাদ, হিন্দুদের ওপর অত্যাচার, অর্থাৎ ওই দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য শেখ হাসিনা বাধ্য হয়েছিল নিষেধ করতে। আর তাকে নিষেধাজ্ঞা তো তুলেইছে এবং তাকে এই মুহূর্তে অর্থাৎ জামাতে ইসলামের মতো কট্টর ইসলামিক শক্তিকে প্রায় পুজো করছেন দিন রাত কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র কিন্তু জামাতে ইসলামীকে তেল দিচ্ছে যে তা নয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেটা চাইছেন বাংলাদেশটাকে, বাংলাদেশের সংবিধানটাকে বদলে দিতে, এবং তার কাজ শুরু হয়ে গেছে। কনস্টিটিউশনাল শিফট অর্থাৎ সাংবিধানিক একটা পরিবর্তন আনছেন। বাংলাদেশ সেকুলার আইডেন্টিটি আন্ডার থ্রেট, বাংলাদেশের যে একটা ধর্মনিরপেক্ষ আইডেন্টিটি ছিল, পরিচয় ছিল, সেটা কিন্তু ক্রমশ দূরে সরে যাচ্ছে। কেন বলছি? বাংলাদেশ কনস্টিটিউশন রিফর্ম কমিশন হ্যাজ রিসেন্টলি রেকমেন্ডেড সিগনিফিক্যান্ট আইডিওলজিক্যাল চেঞ্জেস। বেশ কিছু আইডিওলজিক্যাল অর্থাৎ তাত্ত্বিক পরিবর্তন আসছে। কি কি তাত্ত্বিক পরিবর্তন আসছে? যেমন ড্রপিং সেকুলারিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষ এই তকমাটা বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চাইছেন। সোশ্যালিজম, সমাজতন্ত্র সরিয়ে দিতে চাইছেন। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এই শব্দগুলো সরিয়ে দিচ্ছেন। কেন সরানো হচ্ছে? কারণ আমরা জানি শেখ মুজিবুর রহমান আফটার 1971 লিবারেশন, অর্থাৎ 1971 বিপ্লবের পর শেখ মুজিবুর রহমান তিনি সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজমের কথা বলেছিলেন, অর্থাৎ বলেছিলেন ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী বাংলাদেশের কথা বলেছিলেন। তিনি গর্জন করে বলতেন আমি প্রথমে বাঙালি, এই শব্দটা তিনি বারবার করে বলতেন। সেই জায়গা থেকে সরে আসতে চাইছেন। প্রপোজ রিপ্লেসমেন্ট সাচ অ্যাজ হিউম্যান ডিগনিটি, প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল জাস্টিস, অর্থাৎ হিউম্যান ডিগনিটি, প্রত্যেকটা মানুষের সম্মান রয়েছে, এটা। প্লুরালিজম অর্থাৎ বহুত্ববাদ, বিভিন্ন মতবাদ, সেটা শোনার, বোঝার, সহিষ্ণুতার অভাব, এবং সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায় বিচার, এগুলোকে তিনি ডেলিবারেটলি এগুলোর থেকে সরে আসছেন, অর্থাৎ তিনি ইচ্ছে করে সরে আসছেন। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এটাই তো চেয়েছিল জামাতে ইসলামী। তারা বারবার করে বলেছিল যে এক্সট্রিমিস্ট যে মৌলবাদ চিন্তাভাবনা এবং মৌলবাদীদের যে সেন্টিমেন্ট, আবেগ, তাকে প্রাধান্য দেওয়া হোক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তাই করছেন। দ্য লিফটিং অফ লং স্ট্যান্ডিং ব্যান অন জামাতে ইসলামী হিস্টোরিক্যালি লিঙ্কড টু ওয়ার ক্রাইমস ডিউরিং বাংলাদেশ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স হাইলাইটস ইউনূস ট্রাবলিং টলারেন্স ফর এক্সট্রিমিস্ট ফ্র্যাকশনস। শুধু তাই নয়, খুব ভালো মতো যদি ভেবে দেখেন তাহলে 1971-এর মুক্তিযুদ্ধকে, তার ইতিহাসকে শুধুমাত্র মুছে দেওয়ার চেষ্টা নয়, বরং ভুলিয়ে দিয়ে একটা মৌলবাদী বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন। আর এই চেষ্টার রূপকার কি?
ইতিহাসে তিনি কুখ্যাত হয়ে থাকবেন। তিনি মৌলবাদের তিনি হচ্ছেন উদ্গাতা এই মুহূর্তে বাংলাদেশে। The lifting of long-lasting ban on Jamaat-e-Islami historically linked to the war crimes during Bangladesh struggle for independence, অর্থাৎ যারা বাংলাদেশের সময় যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে নায়কের আসনে বসানোর চেষ্টা করছেন। কে করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন করছেন? তার কারণ তার যারা প্রভু অর্থাৎ পাকিস্তানের আইএসআই তারা সেটা চান বলে। Highlights Yunus troubling tolerance for extremist faction, অর্থাৎ ইউনূস সহ্য করছেন। অনেকে বলছেন না, ইউনূস সহ্য করছেন না, ইউনূস লালন পালন করছেন মৌলবাদকে। Analysts warn mainstreaming Jamaat-e-Islami could embolden radical ideologies and increase internal tension. এটা তো ঠিক। জামাত-e-ইসলামী যত শক্তিশালী হবে বাংলাদেশে মৌলবাদ চূড়ান্ত আকার ধারণ করবে। না, এটা শুধু সংখ্যালঘু হিন্দুদের বিপদ নয়, এটা শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের যে কোনো ধর্মের মানুষের কাছে বিপদ। কারণ স্বাধীন চিন্তা ভাবনা এই সমস্ত তো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের নারী স্বাধীনতা এখনই ভুলণ্ঠিত। সুতরাং বুঝতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ক্রমশ চালনা করছেন কোন দিকে? মৌলবাদের দিকে। এবার চলে আসি আইএসআই প্রসঙ্গে। কেন আইএসআই? কারণ জামাত-e-ইসলামী সেখানে ধর্মান্ধ লোকজন আছেন বটে, কঠোরবাদী লোকজন আছেন বটে। এরা মনে করেন যে তারা ছাড়া বাদবাকি সবাই কাফের, এবং তারা মনে করেন যে নারী ধর্ষণ, খুন, মন্দির ভাঙা এটা বোধহয় একটা বিরাট কাজ হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে শুধু জামাত-e-ইসলামী নয়, এদের দরকার আইএসআইকে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে এই সমস্ত বুনো ঘোড়াগুলোকে বশে আনা খুব কঠিন, আর সেখানেই তার দরকার একেবারে পেশাদার মৌলবাদীদের অর্থাৎ আইএসআইকে। যারা অপেশাদার, যারা উন্মত্ত জনতার মতো গঠিত জামাতে-ইসলামীকে যারা বকলেস পরিয়ে কাজ করাতে পারবে। আর সেই জন্যেই অনেকে বলছেন আইএসআই রিটার্নস টু বাংলাদেশ, রিনিউড স্ট্র্যাটেজিক প্রেজেন্স। আইএসআই 1971 সালে ভারতের সেনাবাহিনীর বুটের আঘাতে ইয়াহিয়া খান এবং পাকিস্তান কাপুরুষের মতো তারা যুদ্ধে হেরে আমাদের কাছে মাথা নত করেছিল। তারপর থেকে আইএসআই বাংলাদেশে সক্রিয় ছিল না, খুব চেষ্টা করত, কিন্তু যেহেতু বাংলাদেশে যতবার মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগ বা বিএনপিকে এনেছে, আইএসআই এতটা সুযোগ পায়নি। চেষ্টা করেছিল, পায়নি, কিন্তু এখন আইএসআই আবার ফিরে এসেছে। আর সেই জন্যই বলছে রিনিউড স্ট্র্যাটেজিক প্রেজেন্স, অর্থাৎ কৌশলগত উপস্থিতিটা আবার শুরু হয়েছে আইএসআই। কোয়েনসাইডিং উইথ দিস ইন্টারনাল শিফট, পাকিস্তানস ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই has markedly increased its presence in Bangladesh. In January 2025, Lieutenant General Asim Malik, the ISI chief, visited Dhaka explicitly to establish a formal intelligence sharing mechanism. খুব গুরুত্বপূর্ণ। আইএসআই প্রধান এসেছিলেন কেন পাকিস্তান থেকে? ঢাকাতে এসেছিলেন যে আগের ধরুন পুরনো যন্ত্রাংশ যেগুলো ফেলে গিয়েছিলেন 1971-এর আগে, আবার সেগুলোকে নতুন করে যাতে চালু করা যায়, এবং সেটাই চেষ্টা করছেন। This unprecedented collaboration is troubling given Pakistan's historical use of Bangladesh as a strategic ground to destabilize neighboring India. আসল লক্ষ্য শুধু একটাই, উত্তর পূর্ব ভারত আর ভারতকে যদি স্থিতিশীলতা একটু হলেও কাঁপিয়ে দেওয়া যায়। Strategic locations such as কক্সবাজার, টেকনাফ, উখিয়া, মৌলভীবাজার, হাবিজগঞ্জ and Sherpur, areas historically significant for pre-1971 Pakistani military intelligence.
আসলে এই যে জায়গাগুলোর নাম বলছি অত্যন্ত কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ। আর এখানে 1971-এর আগে আইএসআই একটা বেস ছিল, অর্থাৎ এইসব জায়গায় আইএসআই তাদের ইচ্ছে মতো কাজকর্ম করে গিয়েছে। এখন সেটাকে আবার পুনর্নবীকরণের চেষ্টা করছে কারা? আইএসআই। আর নাও দ্য ফোকাল পয়েন্টস ফর আইএসআই রিনিউড অ্যাক্টিভিটিস, যে কারণে বললাম আবার পুনর্নবীকরণ করার চেষ্টা করছে। কক্সবাজার ইন পার্টিকুলার remains a critical hub for ISI sponsored armed traveling. কক্সবাজার কৌশলগতভাবে এমন জায়গায় রয়েছে যেখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আইএসআই ভাবছে যদি সেখান থেকে কক্সবাজার থেকে কিছুভাবে যদি ভারতবর্ষে অস্ত্রশস্ত্র ঢুকিয়ে যদি স্থিতিশীলতাকে নষ্ট করা যায়, অবশ্য সেই গুড়ে বালি, চ্যানেলিং চাইনিজ সাপ্লাই, এটাও খুব গুরুত্বপূর্ণ। চাইনিজ সাপ্লাই weapons to insurgent groups operating against India's northeastern states including ULFA, Alpha and ARSA। অর্থাৎ বিভিন্ন বিচ্ছিন্নতাকামী যে শক্তি আছে তাদেরকে যদি চায়না থেকে সস্তায় মাল এনে যদি ওই কক্সবাজার দিয়ে প্রবেশ করিয়ে অস্ত্রশস্ত্রগুলো দেওয়া যায়, তাহলে ভাবছে ভারতবর্ষে অশান্ত হবে এবং একটা হিংসার বাতাবরণ থাকবে যা আমাদের স্থিতিশীলতাকে নড়িয়ে দেবে। ISI training and operations in border region খুব গুরুত্বপূর্ণ। Reports from Indian security agencies highlights increased ISI-backed training operations. Former personnel from Pakistan Special Service Group SSG have been actively conducting militant training camps for extremist and Rohingya insurgent groups along Bangladesh's porous border, notably in Bandarban and Sylhet. Recent খুব গুরুত্বপূর্ণ, বান্দরবান এবং সিলেট খুব গুরুত্বপূর্ণ। এবং যে কথাটা বারবার করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, জামাতে ইসলামী তারা যারা বিধর্মী তাদেরকে তারা মনে করে খুন করা উচিত, যারা হিন্দু আমাদের মা ভাই বোন তাদের মনে করে যে ধর্ষণ করা উচিত, তারা মনে করে মন্দির দেবস্থান ভাঙা উচিত। কিন্তু এরা তো আসলে উন্মত্ত জনতা, এরা তো আমি আগেও বলছিলাম এরা তো অনেকটা বলা যেতে পারে সে সমস্ত বুনো ঘোড়ার মতো। তাহলে প্রশিক্ষিত কাউকে দরকার, যেটা আইএসআই ঠিক করেছে ট্রেনিং এবং অপারেশনের মধ্যে। এবং অবশ্যই সেখানে স্পেশাল সার্ভিস গ্রুপ অর্থাৎ এসএসজিকে কাজে লাগানো হবে, যে কিভাবে একটা গণহত্যা সংগঠিত হবে, এমনভাবে সংগঠিত করতে হবে যে যাতে বিদেশের মিডিয়া না জানতে পারে। কে বুদ্ধিটা দেবে? কারণ এরা তো বোকার মতো করে ফেলছে। এই বুদ্ধিটা দেওয়ার জন্য এসএসজি আসছে, তারা কট্টর মৌলবাদী ইসলামিক মৌলবাদী শক্তি, তাদেরকে তারা কি করবে? ট্রেনিং দেবে। ইন্ডিয়া হ্যাজ রোবাস্টলি এনহ্যান্সড সার্ভিলেন্স, আমাদের সার্ভিলেন্স বেড়ে গেছে। Interdiction along multiple smuggling routes used by ISI operatives, ISI এর যারা এজেন্ট রয়েছে তারা বেশ কিছু লোক রেখেছে, দালাল প্রকৃতির লোকজনকে রেখেছে, সেদিকে কিন্তু আমাদের ভারত সরকারের কড়া নজর রয়েছে। সুতরাং আইএসআই এমনিও মানে যতবার আসবি ততবার হারবি, ঠিক সেরকম আইএসআই অনেক চেষ্টা করে, কিছুই করে উঠতে পারে না। ওদের বালুচিস্তানি এখনো অবধি ঠিক করতে পারলো না। তারা এসছে কি বাংলাদেশের মাধ্যমে যদি ভারতকে একটু ডিস্টেবিলাইজ করা যায়, একটু অস্থিরতা তৈরি করা যায়। ঠিক একইভাবে ঐতিহাসিক অনেকে বলছেন যে আপনারা জানেন যে এই ভদ্রলোককে আপনারা চিনতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আইএসআইয়ের প্রধান, এর নাম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। অনেক দিন ধরে মানে এর কাজই হচ্ছে ঘুম থেকে উঠে ভারতের কি অনিষ্ট করা যাবে, এবং নিজেও মৌলবাদে বিশ্বাস করেন, এবং সেই জন্যেই আজকে তাকে আইএসআই চিফ করা হয়েছে। এর সঙ্গে কে রয়েছে? মেজর জেনারেল শাহিদ আমির আফসার রয়েছেন, আরেকজন মেজর জেনারেল আলম আমির আওয়ান, আর রয়েছেন মোহাম্মদ উসমান জাতিফ। এরা রয়েছেন। এরা কোথায় এসছেন? এবং ঢাকায় কিন্তু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আইএসআই প্রধান সহ 4 কর্মকর্তার ঢাকা সফর, এবং এটি একটি বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকেই নেওয়া, জানুয়ারি 25, 2025
11:54 অপরাহ্ন। কি লিখছে? আইএসআই প্রধান সহ 4 কর্মকর্তার ঢাকা সফর, সেনাবাহিনীতে অস্থিরতা। সত্যি তো, বাংলাদেশের সেনাবাহিনীতে তো অস্থিরতা থাকবেই। কেন লুকোচ্ছে ইউনূস সরকার? কেন লুকোচ্ছে? তার কারণ ইউনূস চায় তিনি যে মৌলবাদী সেটা যাতে না বোঝা যায়, সেই জন্যই লোকাচ্ছেন। খুব সহজ, প্রশ্নটা জটিল মনে হলেও উত্তরটা খুব সহজ। সেনাবাহিনীর অস্থিরতার পেছনে আইএসআইয়ের ইন্ধন খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের কথা নয়, এটা বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকেই নেওয়া। একদিকে 22শে জানুয়ারির রাত থেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতার সংবাদ ভেসে আসছে। বিশেষ করে সেনাবাহিনীর জামায়াতপন্থী কর্মকর্তা কোয়ার্টার মাস্টার জেনারেল QMG লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান সেনা কু করে ক্ষমতা দখল করে নিতে পারেন। করতে পারেননি কিছু। RL জেনারেল ফৈজুর রহমানের সঙ্গে সেনা কু ঘটাতে সহযোগিতা করছেন লেফটেন্যান্ট জেনারেল SM কামারুল হাসান। বর্তমানে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 17তম প্রিন্সিপাল স্টাফ অফিসার। আসলে আমরা এইসব খবরের দিকে নজর রাখবো না, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু হয়নি, ধরে নিলাম গুজব, কিন্তু যাহা রটে কিছু তো বটে। আসলে এই আইএসআইয়ের প্রধান, তার লক্ষ্য একটাই মাকসাদ, বাংলাদেশে শুধুমাত্র পাপেট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়ে আইএসআইয়ের চলবে না। আইএসআইয়ের দরকার জঙ্গি বাহিনী, একেবারে তাগড়া যুবক জঙ্গি বাহিনী দরকার। এবং সেটার জন্য এবং গোটা দেশটাকে, বাংলাদেশকে মৌলবাদী দেশ করার জন্য তাদের দরকার একটা বিরাট ফোর্স। তার কারণ মনে রাখবেন, বাংলাদেশের সাধারণ মানুষ রবীন্দ্রনাথ নজরুল পড়া, বারবার করে বলছি এটা, তারা আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলেন, তাদের চেতনা সমৃদ্ধ। সুতরাং সবাই যে বাংলাদেশে মৌলবাদকে সমর্থন করবেন তা নয়। 5 থেকে 7% বেশি মানুষ বাংলাদেশে মৌলবাদী হতে পারেন না। কিন্তু জামাতকে ফোর্সে রাখতে হবে, ফোর্স বাড়াতে হবে। নির্বাচন করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাপেট হয়ে, অর্থাৎ একেবারে কলের পুতুল হয়ে বসে থাকবেন এবং ক্ষমতা ভোগ করবেন। সুতরাং যত সময় গড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মৌলবাদী এবং ভোগী চরিত্র বেরিয়ে আসছে। এবার আসছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টিংয়ে। দ্য জেহাদিস্ট টেকওভার অফ বাংলাদেশ, হাউ এক্সট্রিমিস্ট গ্রুপ আর রাইজিং আন্ডার প্যাট্রোনেজ অফ মোহাম্মদ ইউনূস। না, এটা আমি বলছি না, এটা এখন দেশ বিদেশের মিডিয়া বলছে। তিনি প্যাট্রোনেজ করছেন কাকে? মৌলবাদীকে। কারণ মৌলবাদকে যিনি প্যাট্রোনেজ করেন, যিনি লালন পালন করছেন মৌলবাদকে, তাকে কি বলবেন? বাংলা ভাষায় আমরা তাকে কি বলবো? তিনিও মৌলবাদী। এবং যে কারণে বারবার বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যত সময় গড়াচ্ছে তার ভোগী আর মৌলবাদী চেহারাটা বেরিয়ে পড়ছে নগ্নভাবে। দ্য রাইজ অফ ইসলামিস্ট extremist groups in Bangladesh has taken a dangerous turn following the jihadist group of August 5, 2024 under the patronage of Mohammad Yunus and his Islamist allies. Banned militant organizations such as Hizb ut-Tahrir, jake ami হুদ বলি আমরা, and Hamas are expanding their networks, posing a significant threat to regional and global security. এখন মৌলবাদীদের মধ্যেও না অনেক স্তর রয়েছে। যেমন আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে। এই আনসারুল্লাহ বাংলা টিম আসলে কি করতে চায়? বাংলাদেশকে একটা ইসলামিক দেশ হিসেবে তৈরি করতে চায়, নিজের হাতে ক্ষমতা চায় এবং পারলে বর্ডার অর্থাৎ সীমান্ত পেরিয়ে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটাতে চায়। ঠিক একইভাবে আজ যেসব সংগঠনগুলো রয়েছে তারাও চায় বাংলাদেশ একটা কট্টর মৌলবাদী দেশ হোক এবং সেখান থেকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করে ফেলতে চায়। এবং সেই জন্য তারা একটা বিরাট ফোর্স তৈরি করছে। আর এই ফোর্স লালন পালন করছে কে? তথাকথিত ভদ্রলোক, মুখোশ পরে, কে? ভোগী এবং একই সঙ্গে মৌলবাদী, কট্টর মৌলবাদী বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার দেশে যা খুশি করুক, মাথা ব্যথার এত কারণ কি? কারণ অবশ্যই আছে। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
তারা আজকে মর্মান্তিক জায়গায় পৌঁছাচ্ছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশের হিন্দুরা সাবধান, তারপরে কি হলো? বাংলাদেশের দিনাজপুরে সংখ্যালঘুদের নেতা তাকে নির্মমভাবে খুন করা হলো, অপহরণ করে খুন করা হলো। ঠিক সেরকমই ডক্টর মোহাম্মদ ইউনুস led interim government pardons ISI linked most wanted terrorist in বাংলাদেশ রিপোর্ট। অর্থাৎ আইএসআই এর সঙ্গে লিঙ্ক রয়েছে বাংলাদেশের একেবারে মানে বলা যেতে পারে অপরাধী, তাকে কি করলো? তাকে ক্ষমা প্রদর্শন করছেন কে? করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন। In a controversial move allegedly aimed at patronizing the Islamist, একটা অভিযোগ উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্যাট্রোনাইজ করছেন, তিনি লালন পালন করছেন মৌলবাদীদের, ইসলামিস্ট মৌলবাদীদের। বাংলাদেশ interim regime under Mohammad Yunus is reportedly taking steps to pardon Syed Ziaul Haq, known as Major Zia, a former military officer accused of links to Al-Qaeda. ভাবুন, আল-কায়দার সঙ্গে যোগ রয়েছে এই মেজর জিয়ার, তাকে ক্ষমা প্রদর্শন করছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। যোগাযোগটা বুঝুন তাহলে। আসলে কার সঙ্গে যোগাযোগ? আসলে মেজর জিয়া নয়, আসলে আল-কায়দার এখনো যে অবশিষ্ট অংশ রয়েছে তাদের প্রতি আনুগত্য দেখাচ্ছেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন জামাতে ইসলামী, তার বাবা অর্থাৎ তাদের প্রভু আইএসআই, যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছেন, শুধু এদের দ্বারা চলবে না। আল কায়দা থেকে শুরু করে পৃথিবীর যে কোনো এক্সট্রিমিস্ট মৌলবাদী ইসলামিক শক্তির সঙ্গে তাকে হাত মেলাতে হবে, তা না হলে তাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেবে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আর এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস চান না নির্বাচন হোক। তিনি ভারতবর্ষে এসছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছেন, কিন্তু আসলে তিনি মৌলবাদী। মুখে বড় বড় কথা বলেছে, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন, কিন্তু যত সময় গড়াচ্ছে তার ভোগী আর মৌলবাদী চরিত্রটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এবার আসি, আপনারা বলবেন শুধু একজন বৃদ্ধ মানুষকে নিয়ে টানাটানি করছি। আরে না, এই ছবি তো মিথ্যে কথা বলে না, স্বীকৃত সাংবাদিকরা গোটা পৃথিবী জুড়ে এই ছবি প্রকাশ করেছে। ছবিতে কি দেখা যাচ্ছে? মিটিং বিটুইন বাংলাদেশ মোহাম্মদ ইউনুস অ্যান্ড এক্সট্রিমিস্ট লিডার স্পার্কস রো। The August 31st meeting between Bangladesh interim government's chief advisor Mohammad Yunus and Hifazat-e-Islam leader Mamunul Haq raised several concerns given extremist groups' history of maintaining an anti-India stance. এটা অ্যান্টি-ইন্ডিয়া পড়বেন না, অ্যান্টি-ইন্ডিয়া তো বটেই, এটা হচ্ছে অ্যান্টি হিন্দু। আসলে এই লোকটিকে আপনারা দেখুন, এই লোকটি একটা সময় মোস্ট ওয়ান্টেড ছিল। এই লোকটি কে? এই লোকটি বিশ্বাস করে যে হিন্দুদের মারা, বিজাতীয়দের মারা এটা পবিত্র কাজ। বিজাতীয় নারীকে অপহরণ করে ধর্ষণ করা এরা মনে করে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই যে জেহাদি লোকটা, এর সঙ্গে কে হাত মেলাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। সুতরাং মুখোশ যত সময় যাচ্ছে খুলে যাচ্ছে মুখোশ। অনেকে প্রশ্ন করছে যে এইসব কি আমাদের নাকের ডগায় চলছে, আমরা সহ্য করব? বিদেশ নীতি আছে, কূটনীতি আছে, ভারতবর্ষ বিরাট দেশ, তার গণতন্ত্র আছে, গণতান্ত্রিকভাবে আমরা চিন্তা ভাবনা করি। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা কিন্তু আসলে মুক্ত চিন্তার অধিকারী, তারা কিন্তু আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলে, যে কথাটা আমি বারবার বলছি। সুতরাং এতগুলো লোককে বোকা বানাতে পারবে না। গোটা বাংলাদেশে 5 to 7% এই সমস্ত জেহাদিদের সঙ্গে বা জেহাদিদের দ্বারা প্রভাবিত হয়, বাদবাকি মানুষ প্রভাবিত হয় না। বাংলাদেশের ইতিহাস তা বলে না। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে জামাতে ইসলামী,
অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অবস্থাটা এমন হতো, বাংলাদেশের সব মানুষ যদি মৌলবাদী হতো, তাহলে এক্ষুনি নির্বাচন করে ইনি হয়ে যেতেন প্রধানমন্ত্রী আর ইনি হয়ে যেতেন রাষ্ট্রপতি। কিন্তু এটা তো হবে না। এই মুহূর্তে নির্বাচন হলে ওই বৈষম্য বিরোধী তথাকথিত বিপ্লবী ছাত্ররা, তাদের কি অবস্থা হবে? লোকে বলছেন একটা সিটও পাবে না। আর জামাতে ইসলামী কি হবে? বড় জোর 17-18টা, বড় জোর দারুণ রেজাল্ট করলে সুতরাং উড়ে যাবে। সুতরাং কে ক্ষমতায় আসবে? হয় বিএনপি আসবে, নয়তো বিএনপি কারোর সঙ্গে আসবে। তবে সবাই বলছেন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী যেহেতু তিনি রয়েছেন ভারতের আশ্রয়, সুতরাং আওয়ামী লীগ কিছু না করতে পারলেও বিএনপি হাসতে হাসতে সংখ্যাগরিষ্ঠ নিয়ে চলে আসবে। আর সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করছেন? জামাতে ইসলাম এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা তথাকথিত বিপ্লবী, তাদের দিয়ে একটা এনসিপি পার্টি করিয়ে ফেলেছেন। যতক্ষণ না শক্তিশালী হচ্ছে, কোনো রিস্ক নিচ্ছেন না, ততক্ষণ উনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকবেন। আসলে তিনি কিসের প্রধান উপদেষ্টা? তিনি সন্ত্রাসের প্রধান উপদেষ্টা। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস মৌলবাদের প্রধান উপদেষ্টা। তবে ভারত নজর রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে, এবং ভারতবর্ষ এমন একটা দেশ ধীরে কিন্তু দৃঢ় পদক্ষেপ নেয়। সুতরাং কোন কীট পতঙ্গ কি করছে তাতে ভারতের কিছু এসে যায় না। আমরা আমাদের মতোই থাকবো, তবে নজরে আমাদের সব কিছু আছে। ধন্যবাদ। জয় হিন্দ।